আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি উনার যে কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে, সেই রাজনৈতিক পারদর্শিতা এবং কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে উনার যে পদ ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, সেই পদে উনি বহাল হবেন। এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঢালাওভাবে প্রচার করেন। যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে, সব থেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে। আওয়ামী লীগ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশে ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন, তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে, সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গদিতে বসানো, এটি হয়তোবা করে ফেলতে পারে। আবার অনেকেই কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না। প্রথম প্রথম করতেন 5ই আগস্ট পরবর্তী সময়, এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না, বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন। এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগারদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামতও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে কেউ কেউ এখনো এটি দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরে আসবেন। সুতরাং যারা এটি এখনো বিশ্বাস করেন, হ্যাঁ, বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান, তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশ একটা আগ্রহ প্রকাশ করেন না। তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন, এমনকি আওয়ামী লীগের সাথে অঙ্গ সহযোগী সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন, তারা বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন। এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে। এবং সেই সকল প্রতিবেদন কোনোভাবেই ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বন্ধ করছেন না, বরঞ্চ তারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন এবং একসাথেই বলছেন যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন বা বাংলাদেশে চলে যাবেন, এবং এটিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিসাবে তারা মনে করছেন। তাহলে এখানে প্রশ্ন প্রথমে যেমনটি উঠতো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কিনা, কিংবা শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যদি ফিরেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখানে কি ভূমিকা পালন করবে। এখন এই যে তিনটি প্রশ্ন রয়েছে, সেই তিনটি প্রশ্নের জবাব সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে করা হয়েছিল। এবং ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতা। ওনাকে যখন প্রথমে বলা হয় যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি, তখন সাদ্দাম হোসেন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে। অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় তাহলে শেখ হাসিনা পুনরায় ক্ষমতাবান হয়ে বাংলাদেশে ফিরবে। তখন গণমাধ্যম কর্মী সাদ্দাম হোসেনকে প্রশ্ন করেন যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বিষয়টি আমরা যতটুকু জানতে পারছি বা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা যতটুকু জানি ততটুকু আপনারা এখানে কি বলছেন। তখন সাদ্দাম হোসেন বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা কাজ করছেন এই ব্যাপারে, তারা মূলত শেখ হাসিনার যে প্রধানমন্ত্রিত্বের যে বিষয়টি সেই বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখছেন এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য যতদূর যাওয়া প্রয়োজন তারা সেই অনুযায়ী কাজ করছেন। তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিং তদবিরে রয়েছেন আন্তর্জাতিক মহলে, তারা শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনো প্রমাণ করার জন্য লড়াই করে যাচ্ছেন। যদি আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার বৈধতা প্রমাণিত হয়ে যায় তাহলে হয়তোবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরার একটি সম্ভাবনা রয়েছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি, অর্থাৎ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়টি, সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এখন এই প্রসঙ্গের উত্তরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসেন সাদ্দাম বলেছেন যে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়টি জনগণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সংগঠন
বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এবং দেশের জনগণও এই বিষয়টি কোনোভাবে মেনে নেবে না। সুতরাং হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে যারা বাধা দিবে তারা মূলত বাংলাদেশে যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রের বিরোধিতা করবে। এখান থেকে আসলে বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার একটি প্রবণতা রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফেরানোর জন্য এবং নির্বাচনে অংশগ্রহণ করার যে সুযোগ রয়েছে সেই সুযোগ করার জন্য কাজ করছে। হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল। এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল, এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। কখনো সমালোচনা, কখনো আলোচনা এরকম শুনেছি এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি। নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে, প্রশংসা করেছে, পক্ষে বলেছে। হঠাৎ করেই জামাত ইসলাম ইউ টার্ন করলো। আজকে অনুষ্ঠিত যে ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠক ত্যাগ করেছে তারা, বৈঠকে অংশগ্রহণ করেনি। এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো। তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে। এর সঙ্গে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়লো কিনা, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা, আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি। আজকে লন্ডনে বৈঠককে ক্ষুব্ধ হয়েছে তারা, এমনটা জানা গেছে। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা, সেই ঘটনাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম। এমন কথা, এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে, সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে, এক পক্ষে চলে গেছে, সরকার আর নিরপেক্ষ নেই, সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে। তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক, সেই বৈঠকে 30টি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি। কি বলছে তারা? সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে 3 দিনব্যাপী সংলাপে 30টি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত। এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে। অর্থাৎ আজকে যে জামাত যায়নি, সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি, তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি, তারা জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে। জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি, তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ, তাহলে জামাত পরবর্তী 2 দিনের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে, সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করছি জামাত পরবর্তী 2 দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে। এই যখন অবস্থা, খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে, গোস্বা করছে, অভিমানই বলা যায়, কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি, সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না, অভিমানই বলা যাবে যে এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো, তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে। এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি। কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে? সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে। তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল। তো ধারণা করা হচ্ছিল যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে, সে
সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না। সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব পড়তে পারে, সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে। কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি। তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে কিনা সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায় তাহলে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না, এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের। সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে, তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে। নির্বাচন নিয়ে যে গড়িমসি করছিল সরকার, সেই গড়িমসির ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে, বাইরের চাপ। সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে। এটা একটা বড় কারণ। সরকারের আরও অনেক চাপ রয়েছে। বিএনপির সঙ্গে সমঝোতা, নির্বাচন এগিয়ে নিয়ে আসা, এটা যেমন একটা চাপ। আর একটা বড় চাপ রয়েছে, সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে, কার্যক্রম বন্ধ করেছে, সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি, বিচারের প্রক্রিয়া শুরু হয়নি। যে বিচার শুরুই হয়নি, যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি, সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রম সরকার স্থগিত করতে পারে না। এই আলোচনা চলছে। কারণ কবে বিচার শুরু হবে, কবে বিচার কার্যক্রম চলবে, কতদিন চলবে, কবে শেষ হবে, সেই শেষ হওয়া পর্যন্ত একটি দলের উপরে নির্বাহী আদেশে এভাবে কার্যক্রম করতে পারে না। যেটার আমরা সর্বশেষ গতকালকে জাতিসংঘের উদ্বেগও দেখেছি। জাতিসংঘ সম্ভবত ইউটার্ন করছে এবং সেটাকে নিয়েই আলোচনা তৈরি হচ্ছে যে হঠাৎ করে জাতিসংঘ ইউটার্ন করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছে কিনা। জাতিসংঘ স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন সংশোধন করে কোনো দলের স্বাধীনতা নষ্ট করা এটা কোনোভাবেই উচিত না। এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এরকম পরিস্থিতি, এরকম জটিল পরিস্থিতিতে সরকার যখন পড়েছে, তখন সরকারের কাছে থাকা জামাত ইসলাম কিংবা এনসিপি যদি গোস্বা করে, বিএনপির সঙ্গে বৈঠকের পরেই তাদের গোস্বা আমরা দেখছি, তখন সরকারের জন্য মানে সরকারের এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যে সব কুলি তারা হারিয়ে ফেললো। সব বন্ধুই যদি হারিয়ে ফেলে তাহলে সরকারের আগামীর পথ পাড়ি দেওয়াটা খুব কঠিন হবে। সেই ক্ষেত্রে যে কোনো মূল্যে জামাতের সঙ্গে একটা সমঝোতায় হয়তো সরকার যাবে, সেটাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে। কিন্তু বিএনপির সঙ্গে সখ্যতা যদি প্রমাণিত হয় সরকারের, এবং বিএনপি যদি শেষ পর্যন্ত বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বললেও। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।